আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েটরের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখবো আজকে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ডিফারেন্সিয়েটর। আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সে কি দেখছিলাম গতবার? আমরা ইন্টিগ্রেটরের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখে আসছিলাম, তাই না? কাইন্ড অফ একটা ফিল্টারের মতো আসছিল, আমরা যেটা দেখে আসছিলাম। এখন ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়, যেটা অলরেডি আমি বলে আসছি। স্টেপগুলো আমি একটু বলে দিই। ফার্স্টে আমাদের যেটা কাজ করতে হয়, সার্কিট ডায়াগ্রামটাকে সিলেক্ট করতে হয়। যেহেতু আমরা ডিফারেন্সিয়েটরের কাজ করতেছি, সো উই হ্যাভ টু সিলেক্ট সার্কিট ডায়াগ্রাম অফ ডিফারেন্সিয়েটর। এরপরে আমাদেরকে ইম্পিডেন্স গুলো Z1 অ্যান্ড Z2 কে অ্যাজিউম করতে হয়, রাইট? অ্যাজিউম করতে হয়। এরপর আমাদের যে কাজটা করতে হয়, আমাদেরকে গেইনটাকে বের করতে হয়। গেইন ইকুয়ালস টু আমরা কি জানি? আমাদের কেসের জন্য ট্রান্সফার ফাংশন টিএফ, টিএফ, রাইট? এখন টিএফ সেটাকে আমরা কি করি? এস বা ল্যাপ্লাস ডোমেইনে নিই। ল্যাপ্লাস ডোমেইনে নিলে আমাদের আর এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় হচ্ছে আরই পাই আমরা, আর সি এর জন্য পাই হচ্ছে 1/SC, এল এর জন্য পাই হচ্ছে এলসি, রাইট? এগুলো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখে আসছি যখন আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স শিখছিলাম। এখন টিএফ কে এস দিয়ে প্রকাশ করার পর আমরা আরেকটা স্টেপ করি ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য। আমরা পোল জিরো প্লটটা দেখি, রাইট? পোল জিরো প্লট। সো পোল জিরো প্লটে আমরা কি দেখি? সিস্টেমটা আইডিয়াল অর স্টেবল অর আনস্টেবল, তাই না? এরকম জিনিস আমরা দেখার চেষ্টা করি আমাদের ফ্রিকোয়েন্সি পোল জিরো প্লটের মাধ্যমে। তো এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য একটা কার্ভ আমরা বের করার চেষ্টা করি। তো কোন ফ্রিকোয়েন্সিতে কিরকম আচরণ করে সার্কিট, তাই না? এই কাজটার জন্য আমরা ট্রান্সফার ফাংশনের যে ল্যাপ্লাস ডোমেইন ছিল, সেই ল্যাপ্লাস ডোমেইন থেকে আমরা কনভার্ট করি ট্রান্সফার ফাংশনের জে ওমেগা ফরম্যাটে। এরপর আমরা করি হচ্ছে এই ট্রান্সফার ফাংশন অফ জে ওমেগার মডুলাস ভ্যালু আমরা বের করি, তাই না? এটাকে আমরা মড বলতেছি। এই মড ভ্যালুটাকেই আমরা প্লট করি হচ্ছে এভাবে। এপাশে আমরা মড ভ্যালুটা দিই ট্রান্সফার ফাংশনের, আর এপাশে দিই হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি। তারপর একটা আমরা হয়তো বা কার্ভ পাই। বুঝতে পারছি? তো এটাই ছিল হচ্ছে আমাদের স্টেপ। তো আমরা সেম কাজটা করব হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটরের কি বলে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখার জন্য। তো আমরা ডিফারেন্সিয়েটরের সার্কিটটা এঁকে নিচ্ছি। আমাদের ডিফারেন্সিয়েটরের সার্কিটটা ছিল হচ্ছে এরকম। ডিফারেন্সিয়েটরের সার্কিটটা ছিল হচ্ছে এরকম। এখানে একটা ক্যাপাসিটর হইতো, এরকম একটা সার্কিটটা এরকম ছিল না আমাদের জন্য? এটা ছিল হচ্ছে আমাদের আরএফ, রাইট? ওকে। তো এরকম একটা সার্কিট হইতো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালটা হইতো, রাইট? এটাকে আমরা বলতাম হচ্ছে ভিইন, এটাকে আমরা বলতাম আরএফ, এটাকে বলতাম আমরা সি, তাই না? আচ্ছা, এটা আমাদের আউটপুট টার্মিনাল বা 6 টার্মিনাল ভিও বলতাম একে আমরা। এরকম ছিল হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটরের জন্য সার্কিটটা, রাইট? ওকে। তো আমরা ফার্স্টে কি করতাম? সার্কিট ডায়াগ্রাম উইচ ইজ কমপ্লিটেড, এটা কমপ্লিটেড। এরপর আমরা Z1 Z2 কে অ্যাজিউম করতাম, রাইট? তো এই পোর্শনটাকে আমরা অলওয়েজ অ্যাজিউম করছি হচ্ছে Z1 পোর্শন, তাই না? Z1। আর এই পোর্শনটাকে আমরা অলওয়েজ অ্যাজিউম করছি হচ্ছে Z2 পোর্শন। তো আমাদের দ্বিতীয় স্টেপ শেষ। এরপর আমরা গেইন বা টিএফ এর এস ফর্ম এটা বের করতাম, রাইট? তো টিএফ এর এস ফর্ম আমাদের কি ছিল? ল্যাপ্লাস ডোমেইনে। তো টিএফ বেসিক্যালি কি হবে আমাদের জন্য? গেইন, আগেই বলে আসছি। এটা আমাদের নেগেটিভ আরএফ বাই আর ওয়ান না? যেহেতু আমরা ইনভার্টিং কনফিগারেশন, তাহলে নেগেটিভ Z2/Z1 হচ্ছে আমাদের গেইন। এখন যেহেতু আমরা ল্যাপ্লাস ডোমেইনে নিছি, আরএফ কে আমরা ল্যাপ্লাস ডোমেইন করলে পাবো হচ্ছে আরএফ। তো নেগেটিভ আরএফ হচ্ছে, আর Z1 আছে হচ্ছে আমাদের সি। সো Z1 কে ল্যাপ্লাস ডোমেইনে নিলে পাবো হচ্ছে 1/SC, তাই না? এই পর্যন্ত হয়তো আমরা টোটালি ক্লিয়ার। তো এরপরে ফার্দার স্টেপে আমরা যদি আগাই, তাহলে আমরা কি পাচ্ছি? ইএফ এর এস ফরম্যাটে গেইন আমরা পাচ্ছি হচ্ছে নেগেটিভ আরএফ এস সি, তাই না? ওকে। আচ্ছা, তো আমাদের আরএফ এস সি চলে আসছে, রাইট?
এখন এইটা হচ্ছে আমাদের টিএফ এর এস ফরম্যাট, রাইট? ওকে, টিএফ এর এস ফরম্যাট পেয়ে গেছি। এবার যদি আমরা পোল জিরো প্লটটার দিকে যাই, আচ্ছা আমাদের স্টেপগুলো একটু মার্ক করি। তো আমাদের গেইন টিএফ এস ফরম্যাটে শেষ, এবার আমরা পোল জিরো প্লটের কাছে যাচ্ছি। ওকে, তো পোল জিরো প্লটে যদি যাই, আমরা পোল জিরো প্লটটা কি দেখছিলাম, টিএফ এর এস ফরম্যাটে নেয়ার পরে আমরা উপরের অংশের ডিনমিনেটর যাই হোক, এটার বাংলা ইংলিশটা আমি কনফিউজ হয়ে যাই। তো উপরে আমরা বলতাম লব আর হট, রাইট? হট। এখন উপরের অংশটাকে আমরা বলতাম হচ্ছে জিরো, আর নিচের অংশটাকে আমরা বলতাম হচ্ছে পোল, তাই না? তাই না? আচ্ছা, তো আমাদের জন্য টিএফ এর এস ফরম্যাটটা ছিল হচ্ছে এরকম নেগেটিভ আর এফ এস সি। এখানে আমাদের পোল আছে কোনো? পোল কিন্তু নাই, যেহেতু নিচে ওয়ান আছে আর ওয়ানের মধ্যে এস এর কোনো টার্ম নাই, উইচ মিনস হেয়ার দেয়ার ইজ নো পোল হিয়ার, রাইট? তাহলে এখানে কি আছে? এটা কি আমাদের লব পার্ট না? তার মানে এখানে একটা এস এর টার্ম কিন্তু আছে, দেখতেছি এই যে এস। যেহেতু এস এর টার্ম আছে, উইচ মিনস দেয়ার ইজ আ জিরো, এখানে একটা জিরো বিদ্যমান আছে। এখন পোল জিরো প্লটের কার্ভটা যদি আমরা ড্র করার চেষ্টা করি, পোল জিরো প্লটের কার্ভ হচ্ছে এরকম হয়। এটা হচ্ছে আমাদের রিয়েল, এটাকে আমরা বলতাম ইমাজিনারি, তাই না? আচ্ছা, যেহেতু আমরা পোল পাচ্ছি না, তার মানে নো পোল, কার্ভে কোনো পোল থাকবে না, জাস্ট একটা জিরো থাকবে, রাইট? জিরোটা কোথায় থাকবে সেটা বের করার জন্য আমরা যেই ইয়েটা ছিল, ট্রান্সফার ফাংশনের যে ভ্যালুটা ছিল, বা যে জিরো পোর্শনটা, এই পোর্শনটা, সেটাকে আমরা জিরো ধরে নিই, তাই না? তাহলে নেগেটিভ আর এফ এস সি সমান কি লিখবো আমরা? জিরো। এরপরে আমরা এস ইকুয়ালস টু কত পাচ্ছি? জিরো। তার মানে সেন্টারে আমরা একটা জিরো পাবো, তাই না? তাহলে পোল জিরো প্লটের সেন্টার যেটা, এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সেন্টার হচ্ছে এটা, এখানে আমরা একটা জিরো পাচ্ছি। জিরোকে আমরা এভাবে সিম্বলাইজ করতাম না? ওকে, আমরা জিরো পাচ্ছি। এখন আমরা সেন্টারে যদি কিছু একটা পাইতাম, পোল বা জিরো, উইচ মিনস সিস্টেমটা আইডিয়াল, সিস্টেম আইডিয়াল, রাইট? এই কমেন্টটা আমরা করতে পারি। আমরা যদি পজিটিভ সাইডে পাইতাম, তাইলে বলতাম হচ্ছে কি বলে, একটু আনস্টেবল। লাস্ট ক্লাসে এগুলো দেখে আসছি। তো নেগেটিভ সাইডে যদি পাইতাম, আমরা বলতাম হচ্ছে স্টেবল। বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা কি করতাম, আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সের কাছে যেতে চাই। তো ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য ফার্স্টে আমার ট্রান্সফার ফাংশনের এফ ভ্যালুটাকে, এস ভ্যালুটাকে আমাদের নিয়ে যাইতে হইতো হচ্ছে ট্রান্সফার ফাংশন অফ ফ্রিকোয়েন্সি ডোমেইন বা জে ওমেগা ফর্মে, রাইট? তারপর সেটাকে মড করতে হইতো। তো আমরা ট্রান্সফার ফাংশন অফ এস আমাদের জন্য কি? নেগেটিভ আর এফ এস সি, রাইট? তো টিএফ এস হচ্ছে আমাদের নেগেটিভ আর এফ এস সি। এই জিনিসটাকে আমরা যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন টিএফ জে ওমেগা ফরম্যাটে লিখি, তাহলে লিখতে পারি হচ্ছে নেগেটিভ আর এফ, আমরা এস কে কি রিপ্লেস করতাম? জে ওমেগা দিয়ে, তাহলে নেগেটিভ আর এফ জে ওমেগা সি। এরপর আমাদের কাজ ছিল হচ্ছে মড ভ্যালুটাকে ক্যালকুলেট করা, রাইট? এই জিনিসটার মড ভ্যালু কি হয়? মড ভ্যালু কিন্তু ঠিক এটা হবে আর এফ স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর এফ ওমেগা সি। এবার যদি আমরা প্লট করি, প্লটিং দ্য ফ্রিক রেসপন্স কার্ভ, কারণ আমাদের সব ডিজায়ার্ড ভ্যালু আমরা পেয়ে গেছি। এইদিকে হচ্ছে থাকতো আমার হচ্ছে ওমেগা, আর এইদিকে থাকতো হচ্ছে আমার কি? গেইনটা। গেইন মানে কি? আমার মড ভ্যালু অফ ইএফ জে ওমেগা, রাইট? আচ্ছা, তো দেখি, আমরা জানতাম যে আমাদের ফ্রিকোয়েন্সির রেঞ্জটা হয় হচ্ছে অলওয়েজ জিরো থেকে, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হয় হচ্ছে জিরো থেকে ইনফাইনাইট পর্যন্ত, তাই না? এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো যখন ওয়েন ওমেগা ইকুয়ালস জিরো, তখন আমার ইএফ এর মড ভ্যালুটা কত? এখানে যদি ইনপুট করি জিরো, তাহলে আমরা জিরোই পাবো, তাই না? আচ্ছা, তো জিরো পাচ্ছি। ওয়েন
ওমেগা ইকুয়ালস ইনফাইনাইট, তখন আমাদের টিএফ এর ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট, তাই না? যদি আমরা ইকুয়েশনে বসাই এই জিনিসটাকে হচ্ছে আমরা, তাহলে জিরোতে যখন আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এই পোর্শনটা হচ্ছে আমাদের জিরো। আমরা যত হায়ার ফ্রিকোয়েন্সির দিকে আগাচ্ছি তত আমাদের গেইনটা বাড়তিছে, রাইট? এই জিনিসটাকে আমরা এভাবে ক্যালকুলেট, এভাবে প্লট করতে পারি না? যখন যত হায়ার ফ্রিকোয়েন্সির দিকে আমি মুভ করতেছি তত আমার কি বাড়তেছে? গেইনটা বাড়তেছে। এখন এক পর্যায়ে যে গেইনটা কিন্তু আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে, কারণ আমি ইনফাইনাইট গেইন চাই না। আমরা বলে আসছিলাম না আগে, উই ডোন্ট ওয়ান্ট ইনফাইনাইট গেইন, আমরা গেইনের একটা ফাইনাইট ভ্যালু চাই। তো এখন আমি দেখতে পাচ্ছি যে, একটু যদি নিচে চলে যাই, আমি দেখতে পাচ্ছি যে when frequency is very high, gain approaches to infinite, তাই না? ইনফাইনাইট। তাহলে উই, আমরা বলতে পারি যে আমরা এই জিনিসটাকে উই কান্ট কন্ট্রোল গেইন, যেটা আমাদের লক্ষ্য, when the frequency is high। এই জন্যে এই কার্ভটাকে আমরা বলি হাই ফ্রিকোয়েন্সি ইনস্টেবিলিটি কার্ভ। বুঝছি? আগের বার আমরা কি বলতাম ইন্টিগ্রেটরে? লো ফ্রিকোয়েন্সি বলতাম না, লো ফ্রিকোয়েন্সি ইনস্টেবিলিটি কার্ভ। হাই ফ্রিক ইনস্টেবিলিটি কার্ভ, বুঝছি? তো হাই ফ্রিকোয়েন্সি ইনস্টেবিলিটি কার্ভটা যদি আমাদের এক্সপ্লেইন করতে বলে, আমরা ঠিক এই প্রসিজারেই এক্সপ্লেইন করব। বুঝতে পারছি? তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো এই ডিজায়ার্ড আউটপুট চাই না, আমরা তো গেইনটাকে ইনফাইনাইট রাখতে চাই না। তো এই জন্য আমরা কি করি, এই ইন্টিগ্রেটরটাকে একটু মডিফাই করি, আর কিচ্ছু না, ঠিক আছে? উই, সো লেটস মডিফাই দিস। আমরা যদি এটাকে মডিফাই করতে চাই তাহলে কিরকম হয়? লেটস মডিফাই দিস টু আ প্র্যাকটিক্যাল ওয়ান ফ্রম আইডিয়াল। ঠিক আছে? তো এই জিনিসটা যখন আমরা করব তখন আমাদের কাজ মোটামুটি দেখবো যে আমরা একটা বেটার লেভেলের আউট, ঠিক আছে? ফ্রম আইডিয়াল টু প্র্যাকটিক্যাল। তো মডিফাইড আর কিচ্ছু না, আমরা আগের বার ইন্টিগ্রেটরে মডিফাই করছিলাম, একটা প্যারালাল রেজিস্টর লাগাইছিলাম ফিডব্যাকের সাথে। তো এবার আমরা যে কাজ করব, ক্যাপাসিটরের সাথে আমরা একটা সিরিজের রেজিস্টর লাগাবো। তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা হবে তাহলে এরকম। এটা যদি একটা অপ অ্যাম্প হয়, মাইনাস প্লাস, এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই দিকটাতে আমাদের ইনপুট ছিল, রাইট? ভি ইন বলতাম। তো আমরা যে রেজিস্টরটাকে যোগ করি সেটাকে আমরা বলি আর, ক্যাপাসিটরটা আমাদের সি, আর আমরা এটাকে তো অবশ্যই ফিডব্যাক রেজিস্টর বলতাম, তাই না? আচ্ছা, এইখান থেকে আমরা ভি আউটপুটটাকে কালেক্ট করতাম। বুঝতে পারছি? আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে আমাদের যে কাজটা হবে, আবারও সেই আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স পোল জিরো প্লটের কাছে যেতে চাই, উইচ মিনস উই হ্যাভ টু ডু দ্য সেম জব अगेन। আমি এবার অতটা এক্সপ্লেন করব না। এই পোর্শনটা অবশ্যই হচ্ছে আমাদের জন্য Z2। এবার একটু ফাস্ট যাব। এই পোর্শনটা অবশ্যই আমার জন্য Z1। তো আমাদের TF এস, সেটা কি হবে? নেগেটিভ Z2 বাই Z1। তাহলে লিখতে পারি হচ্ছে RF, Z2 মানে হচ্ছে RF বাই সিরিজে যেহেতু R প্লাস সি, সি কে আমরা কি করি এস ডোমেইনে লিখি, তাই না? তাহলে আমরা লিখবো আর প্লাস ওয়ান বাই এস সি। এরপরে যদি আমরা ক্যালকুলেট করতে থাকি তাহলে আমরা পাবো হচ্ছে আহ, কি পাবো? আমরা হচ্ছে পাবো নেগেটিভ আর এফ এস সি। ক্যালকুলেশনটা আমরা নিজেরা করে নিব, আশা করি এটা পারার কিছু না। আর এস সি ওয়ান প্লাস ওয়ান বাই আর এস সি, ঠিক আছে? তো এরপরে আমরা লিখতে পারি নেগেটিভ আর এফ বাই আর, ঠিক আছে? আর দিয়ে ভাগ করে দিচ্ছি আর এফ বাই আর, তাহলে আমরা পাই হচ্ছে আর এফ বাই আর। আচ্ছা, এএসসি আর এএসসি ক্যান্সেল হয়ে যায়, তাই না? তাহলে আমরা পাই হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আমরা একটু আগে, যেহেতু আমরা যদি আমরা ভুল করে বসি, তা না করে আমরা একটু ঠিকঠাক মতো, এ আর এসসি এসসি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পাচ্ছি আর এফ আর ওয়ান প্লাস ওয়ান বাই আর এস সি, ঠিক আছে? তো এরপরে আমরা লিখতে পারি হচ্ছে আর দিয়ে ভাগ করে দিই উপরে নিচে, তাহলে পাবো হচ্ছে আর এফ বাই আর ডিভাইডেড বাই ওয়ান প্লাস
1/RS, বুঝছি? তো এটা আমাদের হচ্ছে এস ডোমেইনে, ল্যাপ্লাস ডোমেইনে আমাদের গেইন বা টিএফ। হ্যাঁ, এবার আমাদের কি কাজ ছিল? ল্যাপ্লাস ডোমেইনে যখন পেয়ে গেছি আমরা পোল জিরো প্লটটা করতে পারবো। পোল জিরো, তো আবারও পোল জিরো প্লটের জন্য আমরা একটু পোল জিরো প্লটটা দেখার জন্য আবার আমরা একটু এঁকে নিচ্ছি আমাদের ইয়েটা, ঠিক আছে? এদিকে আমাদের হচ্ছে রিয়েল পার্ট, এদিকে ইমেজ পার্ট। ওকে, পোল জিরো প্লটের জন্য এবার আমরা কি করব? আমরা পোল জিরো প্লটে যেটা করতাম সেটা হচ্ছে প্রথমে জিরোতে দেখতাম কি আছে, তার পোলে দেখতাম কি আছে। এখন আমরা যদি জিরোর দিকে তাকাই, এখানে কোনো এসের টার্ম নাই, তার মানে নো জিরো। জিরো কি ছিল? আমাদের লবের পোর্শনটা, তার মানে নো জিরো হিয়ার। এখন আমরা যদি নিচের দিকে তাকাই পোলের কাছে, তাহলে দেখবো এস এর একটা টার্ম আছে, উইচ মিনস উই হ্যাভ আ পোল ইন দিস সার্কিট, ঠিক আছে? আচ্ছা, তার মানে পোল এক্সিস্টস, রাইট? এখন পোল এক্সিস্ট, যেহেতু পোল বের করার জন্য আমরা কি করতাম? ওই পোর্শনটাকে ধরে নিতাম হচ্ছে জিরো এর সমান। তাহলে এই পোর্শনটাকে আমরা ধরবো জিরো এর সমান, রাইট? 1+1/RSC সমান হচ্ছে জিরো। এখান থেকে আমরা এস এর ভ্যালু পাই হচ্ছে -1/RC। তার মানে এস এর একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, রাইট? এস এর নেগেটিভ ভ্যালু পাচ্ছি, তার মানে কি জিরো জিরো, সরি পোল, যেহেতু আমরা নিচেটাকে কি বলতাম? পোল বলতাম, তাই না? আচ্ছা, পোল ইজ অ্যাট নেগেটিভ সাইড, যেহেতু আমরা এস এর নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তাহলে এটা হচ্ছে জিরো, নেগেটিভ সাইড অফকোর্স এদিকে। পোলকে আমরা রিপ্রেজেন্ট করি ক্রস দিয়ে, রাইট? এখন পোলকে আমরা যখন নেগেটিভ সাইডে পাইছি, উইচ মিনস দিস সিস্টেম নেগেটিভ সাইডে পাওয়া মানে কি? ইজ মোর স্টেবল, রাইট? নেগেটিভ সাইডে যেহেতু পাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের পোল জিরো প্লট অফ ডিফারেন্সিয়েটরের প্র্যাকটিক্যাল যে ভার্জন সেটা। তো এরপর আমাদের কাজ কি? ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ বের করা। ফর ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা কি করতাম? খুবই সিম্পল কাজ করতাম আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য। আবারও সেম কাজটা করব, আমি অতটুকু ডিটেলসে বলবো না। তো টিএফ এর এস ভার্জনটা ছিল হচ্ছে আমার কাছে এরকম, নেগেটিভ আর এফ বাই আর, ওয়ান প্লাস প্লাস কি ওয়ান প্লাস কি ছিল? ওয়ান প্লাস ওয়ান বাই আর এস সি। তো আমি কি করব? এটাকে রিপ্রেজেন্ট করবো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। সো জে ওমেগা যদি অ্যাপ্লাই করি, নেগেটিভ আর এফ বাই আর, তারপরে আমার ছিল হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই জে ওমেগা আর সি লিখা যায়, এস এর জায়গায় জাস্ট জে ওমেগা বসানো। এরপর এখান থেকে লেখা যায় হচ্ছে নেগেটিভ আর এফ বাই আর, এই লাইনে লেখা যায় হচ্ছে ওয়ান মাইনাস জে ওয়ান বাই আর সি বাই ওমেগা। ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশনটা একটু মাথা খাটায় নিজেরা করে নিব, হ্যাঁ? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি না, এই জন্য ক্যালকুলেশন আর কিচ্ছু না। তো এরপর আমরা কি করতাম? টিএফ এর যে মড ভ্যালু সেটা নিতাম, টিএফ জে ওমেগার যে মড ভ্যালু। তো মড ভ্যালুটা নিলে কি হবে? রুট ওভার আর এফ বাই আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই, এটা এখানে কি লেখা যায়? এটাকে লেখা যায় কিন্তু ওয়ান বাই আর ওমেগা সি। তো ওয়ান বাই আর ওমেগা সি, এই পোর্শনটার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, যেহেতু মোড নিচ্ছি, এরকম একটা রেজাল্ট। তো এটাকে যদি আমরা ফার্দার স্টেপে লিখি, লেখা যায় হচ্ছে আর এফ বাই আর রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই আর সি ওমেগা স্কোয়ার। এবার যদি আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কার্ভ প্লট করি, প্লটিং দা কার্ভ, কার্ভটা যদি আমি ধরবো, এইদিকে ছিল হচ্ছে আমাদের ওমেগা, আর এদিকে টিএফ এর মড ভ্যালু বা গেইন, বুঝছি? তো এবার দেখি হচ্ছে আমাদের রেঞ্জটা কি ছিল ওমেগার জন্য। ওমেগার রেঞ্জ হচ্ছে ফ্রম জিরো টু হচ্ছে ওমেগা ইকুয়ালস ইনফাইনাইট, রাইট? তো যখন আমাদের ওয়েন ওমেগা ইকুয়াল জিরো, আমাদের টিএফ এর মোড ভ্যালু কত হয় দেখি আমরা জিরো বসাই। এখানে যদি জিরো বসাই, ইনফিনিটি চলে আসে, ইনফিনিটি প্লাস ওয়ান, ইনফিনিটি রুট ইনফিনিটি, না না, সরি। তো আমাদের ওমেগা যখন জিরো বসাবো, তখন
ওমেগা যখন জিরো বসাবো, হ্যাঁ ওমেগা যে জিরো বসাচ্ছি তার মানে এই পোর্শনটা ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ওয়ান, ইনফিনিটি রুট ইনফিনিটি, ইনফিনিটি বাই আর এফ বাই আর, সরি, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি আর এফ বাই আর ডিভাইডেড ইনফিনিটি, উইচ মিনস আলটিমেটলি যখন ওমেগা জিরো তখন টিএফ এর মড ভ্যালু হচ্ছে, সরি যখন ওমেগা জিরো তখন টিএফ এর মড ভ্যালু জিরো, বুঝছি। তো এরপরে যখন ওমেগা ইনফাইনাইট তখন টিএফ এর মড ভ্যালু কত, খুবই সিম্পল, ইনফাইনাইট ওয়ান বাই আর সি ইন্টু ওমেগা, মানে ইনফাইনাইট দিলে হয় হচ্ছে ওয়ান বাই ইনফাইনাইট, উইচ মিনস জিরো, জিরো প্লাস ওয়ান, ওয়ান, এখান থেকে আসতেছে আর এফ বাই। এবার আমরা যদি কার্ভটা প্লট করি তখন তার মানে আমাদের ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যখন আমাদের ওমেগার ভ্যালু জিরো অর্থাৎ এখানে, তখন আমাদের টিএফ এর ভ্যালুটা জিরো, যখন আমাদের ওমেগা ইনফাইনাইটের দিকে অ্যাপ্রোচ করে তখন আমাদের টিএফ এর ভ্যালুটা একটা ফাইনাইট গেইনে আটকে যায়, যেটার মান হচ্ছে আর এফ বাই আর, তাই না? তো এরকম কার্ভটা যখন আমরা দেখি তখন কার্ভটা ইন অ্যাকচুয়াল আমরা এরকম দেখি, ঠিক আছে? এটা একটা কিসের মতো কাজ করতেছে, এটা একটা হাই পাস ফিল্টারের মতো কাজ করতেছে, রাইট? তো এখন আমাদের যে ব্যাপারটা দাঁড়াইলো সেটা হচ্ছে গেইন ইজ লিমিটেড টু আ ফাইনাইট ভ্যালু which is RF by, তাই না? আচ্ছা, তো which acts like something, যেটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার, তাই না? এখন আমরা যদি গেইনটাকে ফ্রিকোয়েন্সিটাকে বাড়াইও তাও দেখবো আমরা এইখানেই লক হয়ে গেছে, গেইনটা আর বাড়তেছে না, ঠিক আছে? তো এখন আমরা বলতে পারি এবার আমাদের ব্যান্ডউইথটা কত, যেহেতু আমরা সবই পার করতে হবে, ব্যান্ডউইথ কি লোয়ার হাই ফ্রিকোয়েন্সি একটা কার্ভেচারের লো রেসপন্স থেকে হাই রেসপন্সের মধ্যে পার্থক্য, তো দেখি লো রেসপন্স কি জিরো না, বাট হাই রেসপন্স কি ইনফিনিটি পর্যন্ত না, তার মানে ইনফিনিটি পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করলেও আমরা এইরকমই কার্ভ থাকবে, তাই না? এদিকে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করলো, তার মানে ব্যান্ডউইথ কি হবে, জিরো থেকে ইনফিনিটি হবে না, তার মানে ব্যান্ডউইথ হবে হচ্ছে ইনফিনিটি। এখন আমরা কি ইনফিনিটি ব্যান্ডউইথ চাই? টু বি অনেস্ট আবারও তো সেই আমার তাই ব্যাপারটা সেমই হয়ে যাচ্ছে, রাইট? এখন উই ডোন্ট ওয়ান্ট, আমরা একটা ফাইনাইট ব্যান্ডউইথ চাই, উই ডোন্ট ওয়ান্ট ইনফাইনাইট বিডব্লিউ, দিস ইজ দ্য লিমিটেশন অফ প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর, হ্যাঁ, দিস ইজ দ্য লিমিটেশন অফ প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর। তো আমরা এই পোর্শনটা থেকেও উতরাইতে চাই, আমাদের এই প্রবলেমটা উই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ সলভড ফ্রম আইডিয়াল টু প্র্যাকটিক্যাল, ঠিক আছে? আমরা কি করি, আমরা মডিফাইড আরেকটা ভার্সন তৈরি করে নিই, ঠিক আছে? মডিফাইড আরেকটা ভার্সন তৈরি করে নিই যেটা আমরা নেক্সট লেকচারে দেখব, ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আশা করি বুঝতে পারছি, ঠিক সেম প্রসিজারে আমরা জাস্ট ক্যালকুলেশন গুলা করছি, কোনো প্যারা নেই, আর কিছু নাই আই গেস।